নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। এটি একটি গবেষণামূলক প্রতিবেদন যা অনেকের কাছে বোধগম্য হবে না, তবু এই পর্বটি করছি। যদি কিছু ভুল বলে থাকি তবে কমেন্ট করে ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবেন সম্মানিত দর্শক। আমরা একটু পিছনের দিকে অর্থাৎ মহাভারতের দিকে তাকিয়ে দেখি। মহাভারতের যুগেও আমরা যুদ্ধনীতি ও কূটনীতি দেখেছি। সেকালে যুদ্ধনীতির কিছু আদর্শ ছিল। শত্রুকে পিছনের দিক থেকে আক্রমণ করা যাবে না, নিরস্ত্র শত্রুকে আক্রমণ করা যাবে না, নারী ও শিশুদের উপর অত্যাচার করা যাবে না, গোমাতাকে সংরক্ষিত করে যুদ্ধ করতে হবে ইত্যাদি। এই যুদ্ধনীতি ও কূটনীতির উপর ভিত্তি করেই কুরুক্ষেত্রে 18 দিন ব্যাপী মহাযুদ্ধ সংগঠিত হয়েছিল। তাতে নাকি 64 কোটি লোক মারা গিয়েছিল এবং সারা পৃথিবী ক্ষত্রিয় শূন্য হয়ে গিয়েছিল। এই যুদ্ধক্ষেত্রেই হিন্দুদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ গীতা রচিত হয়েছিল। গীতা কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগ্রন্থ নয়, এই ধর্মগ্রন্থ সমগ্র মানব জাতির জন্য। এবার আসুন মধ্যযুগে। ইতিমধ্যে আরবে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটেছে এবং এই ধর্মের ছায়াতলে আরবীয়রা সংগঠিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। ভারতের বিভিন্ন রাজ্যে ক্ষমতাসীন রাজন্যবর্গ নিজেদের ভিতর দ্বন্দ্ব সংঘাতে আস্তে আস্তে দুর্বল হতে থাকে। তার উপর ছিল হিন্দুদের ভিতর জাতিভেদ প্রথার অভিশাপ। মোহাম্মদ বীর কাসিম সর্বপ্রথম সিন্ধু দেশের রাজা তাহিরকে পরাজিত ও নিহত করে সিন্ধুদের জয় করে। এই শুরু হলো। এরপর ধারাবাহিক মুসলিম আক্রমণ হতে থাকে। তুর্কিস্তানের সম্রাট মোহাম্মদ ঘুরি মোট 17 বার ভারত আক্রমণ করে, কিন্তু 17 বারই উত্তর ভারতের প্রবল প্রতাপশালী রাজা পৃথ্বীরাজ চৌহানের নিকট পরাজিত হন। শেষ পর্যন্ত মোহাম্মদ ঘুরি এক ভীষণ কূটনীতির আশ্রয় নেয়। রাজকুমারী সংযুক্তা লাভের জন্য উত্তর ভারতের আরেক রাজা জয়চাঁদেরও প্রবল আগ্রহ ছিল। এই নিয়ে সম্রাট পৃথ্বীরাজ চৌহান ও জয়চাঁদের ভিতর দ্বন্দ্ব সৃষ্টি হয়, কিন্তু সম্রাট পৃথ্বীরাজ চৌহান নিজ বাহুবলে রাজকুমারী সংযুক্তাকে লাভ করে। এই নিয়ে পৃথ্বীরাজ চৌহানের উপর জয়চাঁদের ভীষণ ক্ষোভ ছিল। বলতে গেলে এই বিশ্বাসঘাতক জয়চাঁদই মোহাম্মদ ঘুরিকে পুনরায় ভারত আক্রমণের জন্য উৎসাহিত করে। ইতিমধ্যে মোহাম্মদ ঘুরি জেনে গেছেন হিন্দুরা গোমাতাকে ভীষণভাবে শ্রদ্ধা করে। হিন্দুরা জীবন দিয়েও গোমাতাকে রক্ষা করার চেষ্টা করে। এবার মোহাম্মদ ঘুরি এক ছলনার আশ্রয় নেন। কিছু গোমাতাকে সামনে দিয়ে পিছন পিছন মুসলিম সৈন্যরা আক্রমণ হানতে শুরু করে। রাজপুত বীর সৈন্যরা সামনে গোমাতা দেখে অস্ত্র ত্যাগ করল। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি অনায়াসে সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করলেন। 17 বার পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করে বন্দী করেছিলেন, কিন্তু মায়ের নির্দেশে 17 বারই মোহাম্মদ ঘুরিকে মুক্তি দেন। এবার কিন্তু মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে অন্ধ করে দিয়ে বন্দি করে কাবুলে নিয়ে যান। পরে কী হয়েছিল তা অন্য এপিসোডে বলবো। রাজকুমারী সংযুক্তার কি পরিণতি হয়েছিল একটু বলি। রাজকুমারী সংযুক্তাকে দখল করি মোহাম্মদ ঘুরি ও তার গুরু আজমির শরীফের হজরত নিজামুদ্দিন আউলিয়া ধর্ষণ শুরু করে। দুজনে মিলে কয়েক শতবার ধর্ষণের পর তাদের স্বাদ মিটে গেলে রাজকুমারীকে উলঙ্গ অবস্থায় মুসলিম সৈন্যদের ভিতর ছেড়ে দেওয়া হয়। তার শেষ পরিণতি কী হয়েছিল তা আর ইতিহাস থেকে জানা যায় না। ইসলামের উৎপত্তিকাল থেকেই ধর্ষণ ইসলামী রাজনীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং বাংলাদেশে আমরা যে ধারাবাহিক হিন্দু নারী ধর্ষণের ঘটনা ঘটতে দেখি তা ইসলামী রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ। একথা আমি হলফ করেই বলতে পারি। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার স্ত্রী ও মেয়ে জোহরার একই পরিণতি হতো যদি না ইংরেজরা শেষ মুহূর্তে হস্তক্ষেপ করত।
সমগ্র পৃথিবী ইসলামিক ইতিহাস চর্চা করলে দেখা যায় ধর্ষণ হলো ইসলামী রাজনীতির অস্ত্র। আসুন ভারতের স্বাধীনতা কালখণ্ডে। ভারতীয় মুসলিমদের আনুগত্য সবসময় আরব ভূমির প্রতি থেকেছে। তুরস্কের খলিফাকে নিয়ে তারা খিলাফত আন্দোলন শুরু করে। ভারতের হিন্দুরা সবসময় ভারতের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছে। কোনো আন্দোলন বলিদান না দিয়ে তারা ফাঁকতালে পাকিস্তান পেয়ে যায়। নেহরু গান্ধীর দুর্বলতার কারণে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় এবং কাশ্মীরের একটি অংশ পাকিস্তান দখল করে নেয়। নেহরুর অদূরদর্শিতার কারণে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, যার নেতা ছিলেন সীমান্ত গান্ধী বলে পরিচিত খান আব্দুল গফর খান, কালাদ রাজ্য, বালুচিস্তান ও বৃহত্তর চট্টগ্রাম ভারতভুক্ত হতে পারেনি, যদিও ভারতভুক্তির সুযোগ ছিল। ৬২ সালে চীনা আক্রমণের ফলে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর হাত ধরে ভারতের যুদ্ধনীতি ও কূটনীতি সাবালক হতে শুরু করে। সাবেক প্রধানমন্ত্রী ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধীর আমলে তা চূড়ান্ত রূপ পায়। তবুও ইন্দিরা গান্ধী ভুল করেছিলেন। বাংলাদেশের ভারতীয় বাহিনীর হাতে আটক ৯৩,০০০ পাকিস্তানি সেনাদের বদলে তিনি আজাদ কাশ্মীরকে মুক্ত করে নিতে পারতেন, কিন্তু ইন্দিরা গান্ধী সে পথে হাঁটেননি। পাকিস্তান একদিকে শান্তির বাণী প্রচার করছে, অন্যদিকে কাশ্মীরে তারা ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। নওয়াজ শরীফ একদিকে যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় অটলজিকে লাহোরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, অন্যদিকে কার্গিলে সন্ত্রাসবাদী ও পাক সৈন্য ঢুকিয়ে দিয়েছেন। পাকিস্তানের এই দ্বৈত কূটনীতি রূপ আমাদেরকে বুঝতে হবে। শুধু পাকিস্তান বলবো কেন, যে কোনো মুসলিম দেশেই কূটনীতির দ্বৈত রূপ দেখা যায়। বাংলাদেশে যেমন একদিকে খাদ্য ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য ভারতের পা ধরে, অন্যদিকে ভারতের চিকেন নেক চেপে ধরবে, ভারতের 7 সিস্টারকে আলাদা করে দেবে ও 4 দিনের ভিতর কলকাতা দখল করে নেবে বলে হুমকি দেয়। এই ধরনের দ্বৈত কূটনীতি ইসলামী কূটনীতির অঙ্গ, যা আমাদের মহাভারতের শ্রীকৃষ্ণের কূটনীতির সঙ্গে মিলে না বা চাণক্যের কূটনীতির সঙ্গে মিলে না। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত যদি ইরানের কাছ থেকে তেল না কেনে, তবে ইরানের ভাত জুটবে না। এসব সত্ত্বেও ইরান কাশ্মীর প্রসঙ্গে ও নূপুর শর্মা প্রসঙ্গে ভারতের বিরুদ্ধাচরণ করে। ফলে ভারতের কূটনীতিকে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সেভাবেই সাজাতে হবে। পাকিস্তান বা কানাডায় বসে থাকা ভারত বিরোধী সন্ত্রাসীরা একে একে নিকেশ হয়ে যাচ্ছে। গতকালই খবর পেলাম কাশ্মীরের জঙ্গি শিরোমণি হাফিজ সৈয়দ ৭২ হুল লাভ করে ফেলেছে। কে বা কারা করেছে আমরা জানি না। বালুচিস্তান লিবারেশন আর্মি বীর বিক্রমে পাকিস্তানি ফৌজের উপর আঘাত হানছে। ভারতের উচিত এদেরকে মদত দেওয়া। ভারতের একজন সফল কূটনীতিবিদ পাওয়া গেছে, যার নাম অজিত দোভাল। শ্রী অজিত দোভালকে বলা হয় ভারতের জেমস বন্ড এবং ভারতের একজন রত্ন। তিনি ভারতের কূটনীতিকে বাস্তব ভিত্তিক করে প্রয়োগ করতে চেষ্টা করেছেন। ভারতের উচিত পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানকে মদত দেওয়া। শটে সাট্টং আচরয়ে এই চাণক্য নীতিকে অনুসরণ করে বাংলাদেশের বিরুদ্ধে আরাকান আর্মিকে মদত দেওয়া উচিত। পাকিস্তান বাংলাদেশ উপলব্ধি করুক কত ধানে কত চাল। বাংলাদেশের টোকাই সমন্বয়গণ বুঝুক ভারতের বিরুদ্ধাচরণ করে বেশি দিন বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে টিকিয়ে রাখা যায় না। পাকিস্তান সন্ত্রাস রপ্তানির ব্যবসা পেতে বিশাল টাকা ইনকামের ব্যবস্থা করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি যেই নোটবন্দি করলেন, অমনি পাকিস্তান ফকির হয়ে গেল। পাকিস্তানকে দুর্বল করতে গেলে পাকিস্তানকে ভাতে মারার ব্যবস্থা করতে হবে। চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী চুয়েন লাই একদিকে যেমন বার্দুং সম্মেলন করে ভারতের প্রতি শান্তি বর্ষণ করেছেন, অন্যদিকে তিব্বত দখল করে নিয়ে ভারতের তেজপুর পর্যন্ত অগ্রসর হয়েছিল। কূটনীতির সামরিক ভাষাটা সকলেই বুঝে, তাই মুখে শান্তির বাণী থাকলেও সামরিক সক্ষমতা
প্রতিনিয়ত বাড়াতে হবে ভারতকে। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি সেই বাস্তব কূটনীতির পথেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পৃথিবীতে দুর্বলের কোনো স্থান নেই, সবাই শক্তের ভক্ত, নরমের জম। কেউ আমেরিকার দিকে চোখ তুলে তাকাতে সাহস পায় না। কেন? এই কূটনীতি আমাদের বুঝতে হবে। সামরিক সক্ষমতার সাথে সাথেই আমাদের আর্থিক সক্ষমতা বাড়াতে হবে। স্বাধীনোত্তর কালে মতো যেন আমাদের খাদ্য ও অর্থের জন্য বিদেশের মুখোমুখি হয়ে থাকতে না হয়। নূপুর শর্মা ইস্যুতে কাতারের মতো একটি শত্রু দেশ ভারতের বিরুদ্ধে আচরণ করতে শুরু করে, কিন্তু ভারত যেই খাদ্য সামগ্রী রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, অমনি কাতার সুরসুর করে এসে ভারতের পায়ে পড়ল। বাংলাদেশে শেখ হাসিনা উদ্ধারের ক্ষেত্রেও ভারতের সফল কূটনীতির বাস্তব প্রয়োগ দেখা গেছে। তাই বলা যায় শ্রী অজিত দোভালের হাত ধরেই ভারত সফল কূটনীতির বাস্তব প্রয়োগ ঘটাচ্ছে। এত কিছুর পরেও ভারতীয় কূটনীতির ব্যর্থতা কম নয়। দেশেও ভারতের বিরুদ্ধে চোখ রাঙায়। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা দিতে বারবার ব্যর্থ হচ্ছে ভারত। সেখানে হিন্দু নারীরা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে। ইস্কনের প্রভু চিন্ময় কৃষ্ণ দাস মহারাজ এখনও মুক্তি পায়নি। এগুলো ভারতীয় কূটনীতির ব্যর্থতা। শেখ হাসিনার বিরুদ্ধে এত ক্ষোভ দানা বাঁধছে এবং আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এত বড় ষড়যন্ত্র করছে, তার কিছুই ভারতীয় গোয়েন্দারা টের পেল না। রাশিয়ার গোয়েন্দারা টের পেয়ে ভারতকে সতর্ক করেছিল, ভারত তাতে কর্ণপাত করেনি। সম্মানিত দর্শক, এগুলো কি ভারতীয় কূটনীতির ব্যর্থতা নয়? আসলে মোদী সরকার ভারতের আভ্যন্তরীণ রাজনীতির জন্য শতকরা ৯৯ সময় ব্যয় করছে। বাইরের দিকে তাকানোর সময় কই? এই কূটনীতি ব্যর্থতা নিয়ে একটি দেশ চলতে পারে কি? পাকিস্তান বাংলাদেশকে দাঁত ভাঙার জবাব দেওয়ার সময় এসে গেছে। সে সামরিক দিক থেকেই হোক বা অর্থনৈতিক দিক থেকেই হোক। আমেরিকার কোনো নাগরিককে বা আমেরিকার সমর্থিত কোনো নাগরিককে জেলবন্দি করে রাখার দুঃসাহস কোনো দেশ দেখাতে পারবে কি? সম্মানিত দর্শক, উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।